দুপুর তখন 2টো। উজান নিজে ক্লাস শেষ করে ক্লাস পায়ে নিজের কেবিনের দিকে এগোচ্ছিল। তার চোখে মুখে সারাদিনের ক্লান্তির ছাপ স্পষ্ট। কপাল বয়ে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সারাদিন প্রায় পেরিয়ে গেল, অথচ মৌকে সে এক পলকের জন্য দেখতে পায়নি, এমনকি ক্লাসের সময়ও না। মেয়েটা এতক্ষণ কোথায় ছিল তা সে কিছুই বুঝতে পারছিল না। তার উপর আজ মেহের কলেজে আসেনি, তাই নিয়ে তার টেনশন আরো দ্বিগুণ হচ্ছে। মেহের থাকলেও অন্তত মৌকে নিয়ে এতটা দুশ্চিন্তা করতে হতো না। সে আবারও কলেজের চারিদিকে তীক্ষ্ণ নজর বুলালো, কিন্তু কোথাও তার পুচকে বউটা দেখা মিলল না। অগাত্য এক বুক বিরক্ত ও রাগ নিয়ে সে নিজের কেবিনের দিকে চলল। মনে মনে ভাবলো, আজ বাসায় গিয়ে মেয়েটাকে ইচ্ছে মতো পানিশমেন্ট দেবে। এত অবুঝ কেন সে? সে কি একটুও বোঝে না যে তাকে এক পলক দেখার জন্য এই উজান চৌধুরী কতটা ব্যাকুল হয়ে থাকে? তার মনে বউ না নাই মানুক, তাই বলে এভাবে সারাদিন চোখের আড়ালে লুকিয়ে থাকতে হবে? তাছাড়াও দুদিন পর ফাইনাল পরীক্ষা, ঠিকমতো ক্লাস না করলে পরীক্ষা পাশ করবে কিভাবে সেটাও সে মাথায় ঢুকিয়ে পারছে না। উজান ধীরে পায়ে নিজের কেবিনের দরজা খুলে ভেতরে ঢুকতে এক নিমিষে তার চোখ দুটো জুড়িয়ে গেল। সে দেখলো মৌ তার প্রফেসরের আরামদায়ক চেয়ারটায় মাথা ঠেলিয়ে পরম শান্তিতে ঘুমিয়ে আছে। এতক্ষণ উজানের সারাদিনের শান্ত ছটফট বুকটা এক বুক অদ্ভুত শীতলতা ভরে উঠল। সে এক পলক কেবিনের বাইরে চারিদিকে তাকিয়ে ভেতর থেকে দরজা ভালো করে লক করে দিল। তারপর বিদ্যুৎ গতিতে নিজের প্রিয়তমার দিকে এগিয়ে গেল। হুট করে একটা পুরুষালী হাতের চেনা স্পর্শ পেয়ে মৌ ধপধপ করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সামনে উজানকে দাঁড়িয়ে থাকতে দেখে তার ভয়ার্থক বুক যেন এতক্ষণে স্বস্তি ফিরে এলো। তার এই ভীতু ফেস দেখে উজান শব্দ করে হেসে উঠল। তারপর সে নিজের চেয়ারে বসে একটানে মৌকে নিজের কোলের উপর বসিয়ে নিল এবং কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে আওড়ালো, কি ম্যাডাম, ভয় পেয়েছেন বুঝি? মৌ তখনও বিস্ময় ভরা চোখে উজানের দিকে তাকিয়ে আছে। আচমকায় ঘুম ভাঙা নিজেকে স্বাভাবিক করতে তার কিছুটা বেগ পেতে হলো। খানিকটা স্বাভাবিক হতে সেও উজানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে কাঁদো কাঁদো মুখে বলল, খাচ্চর লোক একটা, এভাবে কেউ ভয় দেখায়? আর একটুর জন্য আমার আত্মাটা খাঁচায় ছাড়া হয়ে বেরিয়ে যায়নি। আমি ভাবছি আমাকে কে না কে টাচ করলো। উজান মৌয়ের নিজের দিকে ঘুরে এক দৃঢ় গলায় উত্তর দিল, শোনো মিস চৌধুরী, উজান চৌধুরী পার্সোনাল প্রপার্টিকে টাচ করার দুঃসাহস দেখাবে এমন কোনো পুরুষ আজ পর্যন্ত এই পৃথিবীতে জন্মায়নি। আর যে এই দুঃসাহস দেখাবে, বিন্দুমাত্র চেষ্টা করবে, তাকে ডিরেক্ট এই পৃথিবীর বুক ছেড়ে চিরকালের জন্য বিদায় নিতে হবে। জাস্ট মাইন্ডেড। বাই দ্য ওয়ে, সারাদিন কোথায় ছিলে? হ্যাঁ, কত খুঁজলাম তোমাকে, কোথাও তো পেলাম না। আর আমার ক্লাসেও আসেনি, কাহিনী কি? দাঁড়াও, আজ বাসায় ফিরে তারপর তোমাকে কঠিন পানিশমেন্ট দেব। মৌ এবার কোনো কথা না বলে হুট করেই দু হাতে উজানের গলা শক্ত করে জড়িয়ে ধরলো। উজান কিছুটা চমকে তার দিকে তাকালো। সে খুব স্পষ্ট বুঝতে পারলো মৌ কোনো একটা বিষয় না ভীষণ আপসেট হয়ে আছে। নয়তো এমন করে মুড অফ করে বুকে জড়িয়ে ধরার মেয়েটাও অন্তত সে নয়। উজান নরম সুরে ডাকলো, পিচ্ছি, কিন্তু মৌয়ের মুখ থেকে কোনো রেসপন্স বা সারা শব্দ এলো না। তারপর বেশ কয়েকবার ডাকলো, পরেও যখন ফলাফলা শূন্য হলো, তখন উজান মনে মনে কিছুটা ভয় পেয়ে গেল। সে আলতো করে মৌয়ের মুখটা নিজের দিকে ঘুরিয়ে দেখতে পেল মেয়েটা চোখ বেয়ে অনবরত অশ্রু ঝরেছে। মৌয়ের চোখের কোণে জল দেখে উজানের ভেতরের মনটা এক লহমা হাহাকার ভরে উঠল। সে উদ্গীর্ণ কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আমার পিচ্চিটার? আমার কোনো কথা বুঝি কষ্ট পেয়েছো? সরি পিচ্চি, আই এম রিয়েলি রিয়েলি সরি। তবুও এভাবে কেঁদো না প্লিজ, তোমার কান্না আমার সহ্য করতে পারি না। কেন বোঝো না? মৌ উজানের বুকের মুখ গুজে অফুরন্ত স্বরে বলল, আপনার কথা আমি একটু কষ্ট পাইনি, তাহলে কি শরীর খারাপ লাগছে? মাথা ব্যথা করছে তোমার? উজান কপালে হাত দিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু তোমার কিছু মনে হলো না। অতঃপর মৌ নিজেই বলে, উফ, তাও না? তাহলে আমার চাঁদের মতো বউটার মুখে আজ এমন বেশ অন্ধকার দেখা যাচ্ছে কেন শুনি? মৌ এবার চোখ তুলে করুণ দৃষ্টিতে তাকালো। মেহের ইদানিং আর কলেজে আসে না বলুন তো? আমার ওকে ছাড়াই একদম ভালো লাগে না। ওকে ছাড়া আমি জীবনে একটা মুহূর্তেও কখনো একা থাকিনি, অথচ বিয়ের পর থেকে ওর সাথে আমার আর আজ কতদিন ধরে দেখাই হয় না। আপনি আপনি মেহেরকে আপনাদের বাসায় নিয়ে আসুন না প্লিজ। ওকে আপনাদের খাবার দিতে হবে না, ও আমার ভাগের খাবার থেকে অধা অধে করে খাবে। তবু ওকে আপনাদের বাসায় নিয়ে আসুন না। ওর পড়াশোনার খরচও নিজেই চালাতে পারে, কারো দয়া দয়া প্রয়োজন নেই ওর। আর কিছু চাই না আমার আপনার কাছে। মৌ আর মেহেরের মধ্যকার আত্মিক বন্ডিং উজান খুব ভালো করে জানে। মেয়ে দুটো ছোটবেলা থেকেই একে অপরের ছাড়া এক রাতও অন্য কোথাও কাটায়নি, অথচ বিয়ের পর থেকেই তাদের মাঝখানে দূরত্বটা
আকাশচুম্বী হয়ে গেছে। উজান আসলে মেহেরকে আগেই বলেছিল তাদের চৌধুরী ভিলায় এসে থাকতে, কিন্তু মেহের আত্মসম্মান বোধে বড্ড বেশি হওয়ায় সে অন্যের আশ্রয়ে থাকতে রাজি হয়নি। উজান অন্তত গভীর মায়ার সাথে মৌয়ের চোখ অশ্রু নিজের আঙুল দিয়ে মুছে দিল, তারপর তাকে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে নিল। সে হেসে আওড়ালো, ধুর পাগলি, এই সমস্যার কারণে কেউ এভাবে কান্না করে? আর মেহের তা আমার শালিকা, সে আমাদের সাথে থাকবে, তাতে এখনো টাকা পয়সার আর খরচের কথা আসছে কেন? হ্যাঁ, আমার তো নিজের কোনো বোন নেই, মেহের তো আমার নিজের বোনের মতোই। তোমার মেহেরকে চাই তো? মৌ মাথা নেড়ে সায় দিল, ওকে ডান। তুমি আজ বাসায় পৌঁছে এলে আগেই দেখবে মেহের তোমার বাসায় তোমার সামনে হাজির হয়ে গেছে। এ মৌ একটু ইতস্ত করে বলল, আমার তো বাড়ি নেই, তবে মেহের কোথায় যাবে? ওকে আপনি আপনাদের বাড়িতে আসতে বলুন। মৌয়ের মুখে আমার বাড়ি নেই শব্দটা শোনা মাত্রই উজান নিজের পকেট থেকে এক চিলেতে মুচকি হাসি সহকারে একটা চকচকে চাবি গুছো বের করে মৌয়ের ছোট্ট হাতে মুঠোয় গুজে দিল। তারপর মৃদুস্বরে আওড়ালো, কে বললো আপনার নিজের কোনো বাড়ি নেই মিসেস চৌধুরী? আজ থেকে আপনার নিজেরও একটা বিশাল সাম্রাজ্য আছে। উজান চৌধুরী তার আলিশান বাংলো বাড়িটা আজ প্রীতি উপহার হিসেবে তার এই পিচ্চি ওয়াইফকে গিফট করলো। মৌয়ের চোখ তো এবার কপালে ওঠার উপক্রম। মানুষটা এমন কেন? সামান্য একটা কথায় কথায় শুনতে কি কি ভেবে বসে থাকে। তার থেকেও বড় কথা, সে তো জাস্ট কথায় কথা বলেছে, তাই বলে তাকে আস্ত একটা বাড়ি গিফট করে দিতে হবে? কেমন পুরুষ মানুষ এই উজান চৌধুরী! মৌ নিজের মাঝে মাঝে উজানকেও ঠিকঠাক বুঝতে পারে না যে এই লোকটা আসলে কোন ধাতুকে তৈরি। মৌকে ওভাবে ভীতু নিতু দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে উজান মুচকি এসে মৌয়ের মুখে আলতো করে একটু ফু দিল, তারপর খানিকটা ঝুঁকে তার কানের কাছে ফিসফিসে আওড়ালো, শুনুন মিসেস চৌধুরী, আপনি যেটাকে আপনাদের বাড়ি বলেছেন সেটা মোটেও শুধু আমাদের বাড়ি নয়। আপনি যেহেতু আমার কিউট সুইট ওয়াইফ, সেহেতু চৌধুরী ভিলাও আপনার নিজেরই বাড়ি। আপনার নিজের বাড়িতে আপনার যখন যা ইচ্ছে যাকে ইচ্ছে এনে রাখতে পারেন, এতে কেউই আপনাকে কোনো প্রশ্ন বা সাহস করা পাবে না। সমাজ নয়, উজান চৌধুরী নিজের ওয়াইফ জন্য রুলস নিজে তৈরি করে। উজানের কথা শুনে মৌ এবার খিলখিল করে হেসে উঠল। মানুষটা তাকে যে এত ভালো বোঝে সে নিজেও ভেবে পায় না। তবে হঠাৎ সে আবারও নিজের মুখ অফ করে মুখটা গোমড় করে নিল। এবার আর উজানের বুঝতে বাকি রইল না যে তার পিচ্চি বউটার মন খারাপ হয়েছে। এখন দুপুর অনেকটাই গড়িয়ে গেছে, সে হিসেবে তার পেটে এতক্ষণ নিশ্চিতভাবে খিদে চমক করে উঠেছে। উজান মৌকে কোলে তুলে নিয়ে সামনে টেবিলের উপর বসালো, তারপর নিজের টিফিন ক্যারিয়ার থেকে একটা প্লেট খাবার বেড়ে অত্যন্ত যত্ন সহকারে মৌয়ের মুখে তুলে খাইয়ে দিতে লাগলো। মৌ কোনো টু শব্দ না করে নিচুভাবে খেয়ে নিল। প্রচন্ড খিদে পেয়েছিল তার, তার ওপর উজান এভাবে পরম মায়ায় খাইয়ে দেওয়া সে বেশ তৃপ্তি ভরে খেলো। খাওয়া শেষ হলে উজান প্লেটটি রেখে আবারও মৌয়ের মুখোমুখি হয়ে বসলো। জিজ্ঞেস করলো, এখন কি বাকি ক্লাসগুলো করবে নাকি একেবারে বাসায় চলে যাবে? মৌ ঘাড় উঁচিয়ে বলল, সামনে তো পরীক্ষা, তাহলে ক্লাসগুলো করে যায় কেমন? হ্যাঁ, ভালো করে করো। পরীক্ষার রেজাল্ট যদি কোনো কারণে খারাপ আসে তখন কিন্তু একটা মায়েরও মাটিতে পড়বে না, একদম পিঠের ওপর পড়বে। দেখো নিও। উজান হালকা ধমকের সুরে ভয় দেখালো, দেখা যাবে। মৌ একগাল হেসে জবাব দিল। এই বলে টেবিল থেকে নিজের গট গট করে কেবিন থেকে চলে গেল মৌ। উজান তার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি আসলো। মৌ গুনগুন করে গান গাইতে গাইতে করিডর দিয়ে হেঁটে যাচ্ছিল। এমন সময় আচমকায় ললিতা কোথা থেকে এসে শক্ত করে তার হাত টেনে ধরলো এবং টেনে হিঁচড়ে কলেজের দালান থেকে কিছুটা দূরত্ব নিয়ে গেল। হুট করে এমনটা হয় মৌ খানিকটা ঘাবড়ে গিয়েছিল, কিন্তু পরক্ষণেই ললিতাকে নিজের সামনে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার মেজাজটা এক্কেবারে চটে গেল। সে কর্কশ কণ্ঠে গর্জে উঠে বলল, এই সেমরি, তুই কোন সাহসে আমার হাত ধরে টেনে এখানে নিয়ে এলি? মৌয়ের এইটুকু কথায় ললিতা নিজের মেজাজও চড়ে গেল। সে চোখ রাঙিয়ে রাগান্বিত গলায় বলল, তার আগে তুই বল, তুই উজান স্যারের কেবিনে এতক্ষণ ধরে কি করছিলি, তাও আবার ভেতর থেকে দরজা লক করে? তার কথায় মৌ খানিকটা ভ্যাবাচাকা খেয়ে গেল। এমন আচমকাই প্রশ্ন সে কিছু চমকে উঠলেও নিজেকে দ্রুত সামলে নিল। সে আসার সময় চারপাশে ভালো করে দেখেই কেবিনে ঢুকেছিল, তবুও এই ডাইনি চোখে কিভাবে পড়লো? তবে মৌ এবার আর ভয় পেল না, বরং উল্টো রাগের দৃষ্টিতে ললিতার দিকে তাকালো। আর স্যারের রুমে যা ইচ্ছে তাই করি, তাতে তোর কি? আমার কি মানে? তুই সামান্য একজন স্টুডেন্ট হয়ে স্যারের সাথে দরজার ওপাশে লক করে ভেতরে এতক্ষণ? ললিতার মুখে বাকি নোংরা কথা শেষ হওয়ার সুযোগ পেল না, তার আগেই মৌ নিজের ডান হাতটা ঘুরে ঠাস ঠাস করে ললিতার রাগে গালে পরপর দুটো জোরালো থাপ্পড় বসিয়ে দিল। জাস্ট মাইন্ডেড ল্যাঙ্গুয়েজ ললিতা, নিজের লিমিট ক্রস করিস না একদম। মৌ দাঁত কিরমির করে বলল। ললিতা নিজের রাগ জ্বলতে থাকা গালে হাত দিয়ে চরম রাগী ও অপমানিত গলায় বলল, তুই আমাকে থাপ্পড় দিলি আর আমি মিথ্যেটা কি বলেছি? হ্যাঁ স্যারের তো তুই কেউ হস না, তাহলে এতক্ষণ কেবিনে একা কেন ছিলি? নিজের নোংরা শরীর দেখিয়ে পরীক্ষার রেজাল্ট ভালো করতে চাস, তাই তো? ললিতার এমন জঘন্য কথা শুনে মৌয়ের ভেতরে বাঘিনীর রূপ যেন এবার জেগে উঠল। সে আর এক মুহূর্তে দেরি না করে আবারও সজোরে ললিতার
অন্য গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। তোকে আমি আগেই বলেছি নিজের লিমিট থাকতে, আর তুই নিজের নোংরা বলে আমাকেও নিজের মতো নোংরা ভাবছিস। আমার স্যারের সাথে কিছু পার্সোনাল দরকারি কথা ছিল, তাই গিয়েছিলাম। এই তাসফিয়া মৌ সামান্য পরীক্ষায় ভালো রেজাল্ট পাওয়ার জন্য তো মতো এমন নিচু ও সস্তা কাজ কোনোদিনও করে না, বুঝলি? আগে নিজের নোংরা চরিত্র ঠিক কর, তারপর অন্যকে জ্ঞান দিতে আসবি। জাস্ট মাইন্ডেড। কথাগুলো এক নিঃশ্বাসে ছুড়ে দিয়ে মৌয়ের বড় বড় পা ফেলে সেখান থেকে চলে গেল। ললিতা গায়ে হাত দিয়ে চরম ক্ষোভ আর প্রতিহিংসা নিয়ে মৌয়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল, নিজের দাঁত কিরমির করে বিড়বিড় করে, তোকে আমি দেখে নেব মৌ। স্যারের সাথে তোর কিসের এত মাখামাখি আর কাছাকাছি আসা, সেটা আমি সবার সামনে এনেই ছাড়বো। এটাই এই ললিতার প্রমিস। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প প্রফেসর উজান চৌধুরী। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।